সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটু কষ্ট করে জানিয়ে দাও আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব আইসিটি তৃতীয় অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তো জি ওয়ালাইকুম আসসালাম আফিয়া, জয়নাব। ওকে, তোমাদেরকে অধিক বেশি ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। এখন আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ডিজিটাল ডিভাইস, আমরা ডিজিটাল ডিভাইসটা নিয়ে আলোচনা করব, আইসিটি। ওকে, তো ডিজিটাল ডিভাইসের এখানে তো জানোই সৃজনশীল থাকে, জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তো আমি ধারণা নিচ্ছি যে তোমাদেরকে যেহেতু এই অধ্যায় সাজেশন দিবে, এই অধ্যায়গুলো যেহেতু আর আলোচনা করা হবে না, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে দিয়ে দেই, তারপরে অনুধাবন, তারপরে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এবং তারপরে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দিব। তা আমরা শুরুতে ডিজিটাল ডিভাইস অংশ থেকে তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু লিখে দেই। জ্ঞানমূলক যে প্রশ্নগুলো সেগুলো আগে তোমাদেরকে, এটা কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, পরবর্তীতে সাজেশন চাইলেও লাভ হবে না, আমি তোমাদেরকে শুরুতে সাজেশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার ফোনটাতে এলোমেলো হয়ে গেছে, আমি কিছুই দেখতে পাচ্ছি না কি হচ্ছে এই দেশে। এই দেশে কি হচ্ছে আমি কিছুই জানি না, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো কষ্ট করে, আমি, তোমরা কি দেখতে পাচ্ছ আমি কি লিখতেছি? তোমরা কি দেখতে পাচ্ছ আমি বোর্ডে কি লিখতেছি? জ্ঞান, জ্ঞান কি লিখছি? জ্ঞানমূলক। ওকে, তো দেখ আমি জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে লেখাই দিব তোমাদেরকে এই ডিজিটাল ডিভাইসের। তো প্রথম যে প্রশ্নটা তোমরা যারা পারবা কমেন্ট বক্স হিট করে ফেলবা, কমেন্টে লিখবা। প্রথম প্রশ্নটা হলো বুলিয়ান এলজেব্রা কি? প্রথম 1 নাম্বার প্রশ্ন হলো বুলিয়ান এলজেব্রা কি? দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের আসে সেটা হচ্ছে বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? লিখে রাখো। এবং তারপরে যে প্রশ্নটা আসে আমি এগুলো নিয়ে আলোচনা করে দিব। এরপরে আসছে চলক কি? এর পাশাপাশি ধ্রুবক কি? এরপরে আমি 5টা প্রশ্ন দেখার পর আলোচনা করব লজিক গেট কি। এরপরে প্রশ্ন হলো মৌলিক গেট কি। এই 5টা প্রশ্ন আমি তোমাদেরকে একটু আলোচনা করে দেই। দেখো, প্রথম প্রশ্ন হলো বুলিয়ান এলজেব্রা কি। তো বুলিয়ান এলজেব্রা সম্পর্কে তোমরা জানো, ইংরেজ গণিতবিদ জর্জ বুলি 1847 সালে যে এলজেব্রা প্রকাশ করেন তাকে বুলিয়ান এলজেব্রা বলে। আমি আবার বলি, বুলিয়ান এলজেব্রা কি? ইংরেজ গণিতবিদ জর্জ বুলি 1847 সালে যে এলজেব্রা প্রকাশ করেন তাকে বুলিয়ান এলজেব্রা বলে। আশা করি বুলিয়ান এলজেব্রা কি এটা তোমরা কোনোদিন ভুলবা না।
আচ্ছা, HTML এর কথা বলতেছে, অনেকে আমাকে বলতেছে যে স্যার রিকোয়েস্ট করতেছি একদম, যদি আমাদের পরীক্ষা চলতেছে কয়েকটা দিন ক্লাসগুলো যদি বন্ধ থাকে অনেক ভালো হয়, আমরা অনেক পিছিয়ে যাইতেছি স্যার, ক্লাস তো অনেকগুলো হয়ে যাচ্ছে, আমরা ক্লাস করতে পারি না, যদি কয়েকটা দিন আপনি একটু বন্ধ দেন। অনেকে আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করতেছে, তো তোমরা সবাই যদি এটাতে মত দাও তাহলে আমি তোমাদেরকে এই পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কয়েকদিন বন্ধ দিতে পারি, যদি তোমরা সেটা আমাকে অনুমোদন দাও। হ্যাঁ, যেহেতু সারা দেশে এখন পরীক্ষাগুলো চলছে, তোমাদের যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ফাইনাল যে পরীক্ষাটা সেটা চলছে, সো তোমরা যদি বলো তাহলে কয়েকটা দিন আমি তোমাদের বন্ধ রাখতে পারি। আর একজন যদি HTML এর ক্লাস চাইছে, HTML এর ক্লাসগুলো আমার ইউটিউবে অনেকগুলো ক্লাস আছে, সেগুলো দেখতে পারবো, ওখানে তো আমিই পড়াইছি, সমস্যা নেই, ওগুলো দেখতে পারো যদি খুব আর্জেন্ট হয়। আমরা আজকের ক্লাসের পরে আরেকদিন ক্লাস নিব, এরপর আমরা সরাসরি চতুর্থ অধ্যায় চলে যাব। ওকে, আচ্ছা, বুলিয়ান এলজেব্রা কি? ইংরেজ গণিতবিদ, আবার লেখো ইংরেজ গণিতবিদ জর্জ বুলি 1847 সালে যে এলজেব্রা প্রকাশ করেন তাকে বুলিয়ান এলজেব্রা বলে। আশা করি বুলিয়ান এলজেব্রা তোমরা ওকে। এরপরে আসি বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান স্বতঃসিদ্ধ কি এটা তো তোমরা জানো। বুলিয়ান এলজেব্রায় যোগ, গুণ, পূরক। বুলিয়ান এলজেব্রায় এভাবে লিখবা, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান এলজেব্রায় যোগ, গুণ ও পূরকের কাজ করার জন্য যে নিয়ম মেনে চলে তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। আমি আবার একটু বলি, বুলিয়ান এলজেব্রায় যোগ, গুণ, পূরকের কাজ করার জন্য যে নিয়ম মেনে চলে, বুলিয়ান স্বতঃসিদ্ধটা কি করে? বিভিন্ন নিয়ম মেনে চলে। তাহলে বুলিয়ান স্বতঃসিদ্ধ পরীক্ষাতে আসলে কি লিখবা? বুলিয়ান এলজেব্রায় যোগ, গুণ, পূরকের কাজ করার জন্য যে নিয়ম মেনে চলা হয় তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। এরপরে আসি, বুলিয়ান ধ্রুবক কি অথবা চলক কি? চলক বলতে প্রোগ্রাম নির্বাহের পরে যার মান সর্বদা পরিবর্তন হয় তাকে চলক বলে। প্রোগ্রাম নির্বাহের পরে যার মান পরিবর্তন হয় না, অপরিবর্তিত থেকে যায়, তাকে আমরা বলবো ধ্রুবক। যেমন আমি তোমাদেরকে বলি a = যদি 10 হয়, b = যদি 11 হয়, তাহলে x = a + b সমান কত? দেখো এর মান কিন্তু পরিবর্তন হবে, এর মান কি 10, অর্থাৎ এর মান পরিবর্তন হয়েছে, যোগ, এরপরে b এর মান কি 11, b এর মানও পরিবর্তন হয়েছে। দেখো প্রোগ্রাম করার খাতিরে এটার মানগুলো পরিবর্তন হয়েছে, এগুলা কিন্তু চলক, এগুলা কি চলক, অর্থাৎ এগুলোর মানগুলো পরিবর্তন হবে না। এখন যদি আমাদের প্রশ্নেই থাকে এটা, দেখো প্রশ্নেই যদি থাকে এরকম, তাহলে দেখো এগুলোর মান কি 10 = a, 11 = b, না, তাহলে এগুলোর মানগুলো পরিবর্তন হয় না, এটা হলো ধ্রুবক, আর বাকি আগেরটা হলো কি চলক। অর্থাৎ প্রোগ্রাম নির্বাহের পরে যার মান পরিবর্তন হয় তাকে আমরা বলবো চলক, প্রোগ্রাম নির্বাহের পরে যার মান পরিবর্তন হয় না তাকে আমরা বলবো ধ্রুবক। বলো কি প্রশ্ন আছে? তোমাদের 3টা গ্রুপ ভিত্তিক এটা ফেক নিউজ, এটা নিয়ে এখনো আলোচনা হয় নাই মন্ত্রণালয়ে, তাহলে দেখবা যদি হয় তাহলে তো অবশ্যই এই আইসিটি মাইসিটি এগুলো করতে পারবা না, শেষ। তবে আমি তোমাদেরকে এমনি ছাড়বো না, আমি তোমাদের অ্যাডমিশনের জন্য আইসিটি এবং ইংলিশ পাস পেপারটা করাইবো। এই যদি এগুলো না হয় তাহলে বাংলাও বাদ, শুধু ইংলিশ পাস পেপারটা এবং আইসিটিটা অ্যাডমিশনের জন্য তোমাদেরকে করাবো। যেহেতু গুচ্ছতে 25 মার্কের আইসিটি এক্সাম হয়, ভাইরে গুচ্ছতে চান্স পাওয়া একদম সহজ,
তোমরা বুঝছো তো, সবাই শ্বাস পেয়ে যাবা। চলো কি বললাম, দ্রবক কি বললাম। ওকে, লজিক গেট কি, এটা নিয়ে তো আর বলার কিছুই নাই। যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে বা নির্বাহ করে তাকে লজিক গেট বলে। এটা আগেরই আলোচনা, এটা নিয়ে কিছু বলার নেই। এরপর মৌলিক গেট কি, তিনটা গেট। তিনটা গেটকে মৌলিক গেট বলে, অর্থাৎ অর গেট, এন্ড গেট, নট গেটকে মৌলিক গেট বলে। অথবা যে গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া নিজে নিজে গঠিত হতে পারে তাকে মৌলিক গেট বলে। অথবা অর গেট, এন্ড গেট, নট গেটকে মৌলিক গেট বলে। অথবা যে গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া নিজে নিজেই তৈরি হতে পারে তাকে মৌলিক গেট বলে। আশা করি পাঁচটা। এখান থেকে আমাদের আসবে কোনটা, আসবে এ লজিক গেট আসবে এবং বুলিয়ান সত্যসিদ্ধ আসবে। তাহলে আমরা এখান থেকে আসবে কয়টা প্রশ্ন, দুইটা প্রশ্ন, কি লজিক গেট এবং আর এটা 100% কমন। ওকে, লজিক গেটটা 100% কমন, কারণ এই অঙ্ক থেকে আসলে লজিক গেটটাই আসে। তাহলে এটা ভালো করে একটু মুখস্থ করে ফেলবা। লজিক গেটটা এই অঙ্ক থেকে আসলে লজিক গেটটাই যেহেতু আসে, এটা ভালো মতো মুখস্থ করে ফেলবা। আচ্ছা আসতেছি, আমি তো আসতেছি, এটা প্রমাণ করবো। হ্যাঁ অবশ্যই প্রমাণ করবো এই জাতীয় প্রশ্ন। আচ্ছা এটা প্রমাণ করবো একটু পরেই। ওকে স্যার, আপনি বলছেন আরো একটা ক্লাস করে এসটিএমএল এ চলে যাবেন। স্যার আমাদের তো আরো একটা বাকি, এন্ড গেট আর এক্স নর গেট, এক্স নর, এটা এগুলা গুরুত্বপূর্ণ না, এগুলা দরকার নাই। যদি তোমার বেশি এটা গুরুত্বপূর্ণ হয় তাহলে ইউটিউব থেকে সার্চ করলে দেখবো অনেকগুলো ক্লাস পাবা, যে কোনো একটা ক্লাস থেকে করে নিবা। ওকে, আমি মৃদুলকে বলে দিলাম। এখন আমি তোমাদের জন্যই তো এটা করব, এটা করতে আমার কোনো অসুবিধা নাই। আর একটা ক্লাস লাগবে। হ্যাঁ তুমি এই যে লিখছো স্যার, আপনি বলছেন আরো একটা ক্লাস করে এসটিএমএল এ চলে যাবেন। স্যার আমাদের তো আরো বাকি ন্যান্ড গেট আর নর গেট দিয়ে এক্স অর এবং এক্স নর গেট বানানো করা হয়নি। ওটা গুরুত্বপূর্ণ না, এই জন্য আমি করাই না। যেটা গুরুত্বপূর্ণ বাস্তবায়নটা আমি সেটা করাই দিছি, সময় নষ্ট করি না। এরপরে তোমার এটা যদি বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে তুমি ইউটিউবে সার্চ করলে দেখবো অনেকগুলো ক্লাস পাবা, অথবা তুমি ফেসবুকে সার্চ করতে পারো, যেখানে খুশি অন্য কোনো টিচারের একটা করে নিলে হবে। অথবা গুগলে সার্চ করে তুমি ফলাফল পেয়ে যেতে পারো। আর যদি না বুঝো আমাকে পার্সোনালি মেসেজ করবে, আমি তোমাকে বুঝাই দিব। ওকে, যাই হোক, আশা করি তোমরা এটা লিখে রাখছো ইনশাআল্লাহ। এরপরে আমি আরো কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখাই। এরপরে প্রশ্নটা হইল অর অ্যান্ড যেমন একটা প্রশ্ন আসে অর গেট কি, এন্ড গেট কি, নট গেট কি, এই জাতীয় প্রশ্নগুলো আসে। তো প্রশ্ন হলো সমান, যেমন অর গেট কি, যেই গেটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুটটি ইনপুট গুলোর যুক্তিক যোগের কাজ করে তাকে অর গেট বলে। এগুলো আমি আগেও আলোচনা করছিলাম। এরপর হচ্ছে এন্ড গেট। এন্ড গেট হচ্ছে যেই গেটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুটটি ইনপুট গুলোর যৌক্তিক গুণের কাজ করে তাকে এন্ড গেট বলে। আর নট গেট হলো যেই গেটের একটি মাত্র আউটপুট এবং একটি মাত্র ইনপুট থাকে, যেই গেটের একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে এবং ইনপুট আউটপুটটি ইনপুটের বিপরীত কাজ করে, তাহলে সেটাকে কি বলবো, সেটা হচ্ছে নট গেট। আশা করি এটা তোমরা বুঝছো। স্যার কমেন্টগুলো দেখা যাচ্ছে না কেন? তোমরা কমেন্টগুলো দেখতে পাচ্ছ না আর আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। আমার মোবাইলটা দেখো তো, অর্ধেক নাই, একটু আগে পড়ে হাত থেকে পড়ে অর্ধেক চলে গেছে। এই পাঁচটা নাই, আমি শুধু তোমাদের এই যে কমেন্টগুলো এগুলো একটু দেখতে পাই, হালকার উপরে ঝাপসা করে করে এগুলো একটু দেখতে পাই। আর যারা কমেন্ট দেখতে পাও না তারা এদিকে টান দিবা, এই যে এদিকে টান দাও, এরপর এদিকে টান দাও, দেখবা কমেন্ট উঠতে থাকবে। এদিকে টান দিবে একবার, এদিকে টান দিবে একবার, এরপর দেখবা অটোমেটিকলি কমেন্ট উঠতে থাকবে।
আচ্ছা ওকে। তো শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টা তোমরা একটা ধারণা পেয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। এরপরে আসি অল গেট এবং এন্ড গেট নট গেট কি এটা তোমরা বুঝছো। আমি আরেকটা গেট সেটা আসে পরীক্ষাতে, যেমন ন্যান্ড নর, এই দুইটা গেট পরীক্ষাতে আসে। আর একটা আছে এক্সর এক্স নর, এই দুইটা গেট। এখন পরীক্ষাতে আসে ন্যান্ড গেট এবং নর গেট কি। ন্যান্ড গেট এবং নর গেট এই দুটো হলো সার্বজনীন গেট, এই দুটাকে আমরা কি বলবো, সার্বজনীন গেট বলবো। এখন পরীক্ষাতে আসবে ন্যান্ড গেট কি। আচ্ছা এখানে কয়টা অংশ, একটা হচ্ছে নট আর একটা হচ্ছে এন্ড, অর্থাৎ এন্ড গেট এবং নট গেট দুইটা মিলিয়ে তো ন্যান্ড গেট হয়। অর্থাৎ আমরা বলবো এন্ড গেটের ইনপুটকে নট গেটের আউটপুটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে ন্যান্ড গেট বলে। অর্থাৎ এন্ড গেট এবং নট গেট মিলে যে গেট ক্রিয়েট হয় তাকে ন্যান্ড গেট বলে। এক কথা শেষ, এত প্রেসানের দরকার নাই। যারা পরীক্ষাতে পারবা না এইভাবে লিখে দিবা, কি লিখবা, নট গেট এবং এন্ড গেট মিলে যে গেট হয় তাকে ন্যান্ড গেট বলে। কথা শেষ, এত প্রেসানের দরকার নাই। যদি আরেকটু সহজে বলতে যাও তাহলে বলবা ন্যান্ড গেটের ইনপুট এন্ড গেটের ইনপুটকে নট গেটের আউটপুটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে আমরা বলবো কি, ন্যান্ড গেট। ঠিক একই সাথে নর গেট, নট গেট এবং অর গেট মিলে যে গেট হয় তাকে নর গেট বলে। যদি বলো নর গেট কি, এক কথা লিখবা নর গেট একটি সার্বজনীন গেট। কথা শেষ। নর গেট কি, নর গেট একটি সার্বজনীন গেট। ওকে, আর দরকার নাই কিছু লেখা। পরীক্ষাতে আসবে ন্যান্ড গেট কি, ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। নর গেট কি, নর গেট একটা সার্বজনীন গেট। কথা শেষ, এত পেছানের গোছানোর দরকার নাই। স্যার আমার তো 10 তারিখে আইসিটি এক্সাম, এসটিএমএল টার আগে একটু পড়াইয়া দিলে ভালো হয় স্যার। ওরে সেই কথা তো আমি বলি, আইসিটি যেভাবে টানা শেষ করতেছি, অন্য একটা সাবজেক্ট টানা শেষ করতে চাচ্ছি কিন্তু টানা টানের মধ্যে কেউ নাই। এখন আমি একজন আজকে দুপুরে বল ইংলিশ প্রথম রুটিনে নাই কেন? আরে এতদিন ধরে কি তোমাদের গান গাইতেছি তাই না? রুটিন ছিলাম 4 দিনের রুটিন করছি। কয়েকদিন পরে আবার ইংলিশ সেকেন্ড পেপারটা কমাই দিব অথবা আইসিটিটা কমাই দিব, সেখানে ইংলিশ ফার্স্ট পেপারটা ঢুকাই দিব। ওকে, শেষ তো হচ্ছে, সামনে তো এগোচ্ছি। তাহলে আমরা কি লিখবো, ন্যান্ড গেট এবং নর গেট, এক্সর গেট এবং এক্স নর গেট, এই দুইটা গেট হলো কি সার্বজনীন, এই দুইটা সার্বজনীন গেট, এই দুটো হলো বিশেষ গেট। এখন স্যার এক্সর গেট কি? এক্সর গেটের বাংলা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সর গেটের বাংলা কি? এক্সক্লুসিভ অর গেট, এবং এক্স নর গেটের বাংলা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। ওকে, আমরা এইভাবে লিখবো শুরুতে। এটার সংজ্ঞাটা একটু ওইভাবে দেওয়া যায় না, আমরা এতক্ষণ যেভাবে দিচ্ছি এটা সংজ্ঞাটা একটু ব্যতিক্রমধর্মী সংজ্ঞা। পরীক্ষাতে যদি আসে ভাই এক্সর কি, আমরা লিখবে এক্সক্লুসিভ অরকেই সংক্ষেপে এক্সর গেট বলে। অর্থাৎ এক্সক্লুসিভ অরই হচ্ছে এক্সর গেট। এক্সক্লুসিভ অরের এক্সরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক্সক্লুসিভ অর। অর্থাৎ এটা একটি বিশেষ গেট। কি লিখবো? এটা একটা বিশেষ গেট। আচ্ছা, এরপরে হচ্ছে এক্স নর। এক্সক্লুসিভ নর গেটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অথবা এক্স নরের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এক্সক্লুসিভ নর। এটি একটি বিশেষ গেট। এটা লিখলেও তোমার 1 মার্ক হয়ে যাবে। এত কষ্ট তোমাদের করার দরকার নেই, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে স্যার প্রশ্ন তো এটা আসে না, প্রশ্ন তো আসে স্যার সার্বজনীন গেট কি, এইটা না আসে। আচ্ছা, এটা আমি 7 নম্বরে লিখি। সার্বজনীন গেট কি, প্রশ্ন তো এটা আসে। তো সার্বজনীন গেট কি, আমরা তো বললাম দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়, একটা হচ্ছে নর গেট আর একটা হচ্ছে ন্যান্ড গেট। এই দুইটা গেটকে সারা জীবন সার্বজনীন গেট বলা হয়। অর্থাৎ আমরা লিখবো নর গেট এবং ন্যান্ড গেটকে সার্বজনীন গেট বলা হয়। আরো সহজ করে লিখতে গেলে বলবা যেই গেটগুলোর সমন্বয়ে সবগুলো মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা বলবো সার্বজনীন গেট।
অর্থাৎ যে গেটগুলো দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে আমরা বলবো সার্বজনীন গেট। আশা করি সার্বজনীন গেট বিষয়টা বুঝছো। তাহলে কি বিষয়টা বুঝছো কিনা সার্বজনীন গেট কি? আচ্ছা, তাহলে এটা না বলবা স্যার আপনি শুধু আমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপারটা পড়ান এবং আইসিটি পড়ান আর আমাদের বাকি সাবজেক্টগুলো পরে পড়াইয়েন, ওই কথাটা তোমাদের মাথায় কেন আসে না? সবাই যদি সম্মতি দাও তাহলে আমি আপাতত দুইটা সাবজেক্ট পড়াবো, ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো এবং আইসিটি পড়াবো। এইটি আর এর বাইরে পড়াবো না, ওগুলো আমরা তোমাদের দ্বিতীয় বর্ষে উঠলে সেগুলো দ্বিতীয় বর্ষে পড়াবো। আর তোমাদের তো কোর্সটা থাকবেই, কোর্সটা তো থাকবেই তোমাদের। তোমরা সবাই মিলে একটা ভোট করবা যে স্যার আমাদের শুধু আপনি ইংলিশ ফার্স্ট পেপারটা পড়ান, ওকে? তাহলে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারটা পড়াবো এবং আইসিটি পড়াবো। যদি তোমাদের সবার যদি হয়, প্রত্যেকটা কলেজে যদি ইংলিশ ফার্স্ট পেপারটা থাকে, ইংলিশ সেকেন্ড পেপার পড়ায় না ফার্স্ট ইয়ারে, যদি ফার্স্ট ইয়ার হয় তাহলে আমরা এটা করাবো। সবাই যদি একসাথে হো তাহলে কমেন্ট করো, সবাই একসাথে হলে কমেন্ট করো। আশা করি তোমরা এটাও লিখছো সার্বজনীন গেট কি। এরপরে আমরা যেটা লিখবো ট্রুথ টেবিল কি, অর্থাৎ সত্য সারণী কি। যেই সারণী বা টেবিলের সাহায্যে বিভিন্ন গেটের কার্যনীতি প্রকাশ করা যায় তাকে সত্য সারণী বলা হয়। যে টেবিল এখন এখানে যদি সত্য সারণী না এসে আসে ট্রুথ টেবিল কি, ওই একই প্রশ্ন। ট্রুথ টেবিল কি? যে টেবিলের সাহায্যে বা সারণীর সাহায্যে বিভিন্ন গেটের কার্যনীতি বা কার্যক্রম প্রকাশ করা হয়। যেমন আমরা যে টেবিল দিয়ে বিভিন্ন গেটের আমরা কার্যক্রমগুলো এটার মাধ্যমে প্রকাশ করি না, এটার নামে ট্রুথ টেবিল, ওকে? আমাদের ফার্স্ট আর থার্ড, একজনে বলছে স্যার আমাদের ফার্স্ট আর থার্ড। খাওয়া দাওয়া করছেন না? এখনো খাই নাই, আমরা তো সেকেন্ড ইয়ার। হাই স্যার, স্যার আজকে কি রান্না করছিলেন? আজকে রান্না করি না, বাড়ি থেকে রান্না আনছি। আমাকে পরীক্ষা শেষ, রেজাল্ট দিচ্ছে, এখন আপনার যা ইচ্ছা সেটাই করার সিদ্ধান্ত রাজি। না স্যার ইংলিশ সেকেন্ড লাগবে।
স্যার একটা হেল্প লাগবে। আচ্ছা যাই হোক, তোমাদের অনেক হেল্পের কোনো শেষ নাই। সত্যক সারণী কি এটাও তোমরা আশা করি বুঝছো, জেনে গেছো সত্যক সারণী কাকে বলে। আচ্ছা এরপর সার্বজনীন গেট কি এটাও তোমরা জেনে গেছো। আচ্ছা এরপরে আমাদের যে প্রশ্নটা এটা তোমরা জানো, এনকোডার কি? এনকোডার এনকোডার কি? এরপরে পরীক্ষাতে আসে এক জনের পূর্ণরূপ, এক্স নরের পূর্ণরূপ, এক জনের পূর্ণরূপ এবং এক্স নরের পূর্ণরূপ। তাহলে এনকোডার কি এবং ডিকোডার কি? এই দুইটা প্রশ্ন আমি বললাম। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার নামই হচ্ছে এনকোডার। আমি আবার বলি, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার নামই হচ্ছে এনকোডার। আর ডিকোডার হচ্ছে কম্পিউটার একটা বিপরীত। কম্পিউটারের যে ভাষা, সেই ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার যে একটা প্রণালী বা একটা প্রক্রিয়া, সেটি হচ্ছে ডিকোডার। রেজিস্টার হচ্ছে, এটি হচ্ছে একটা অস্থায়ী মেমোরি যা সীমিত সংখ্যক ডাটা পরিবহন করতে বা ডাটা স্টোর করে রাখে। তার মানে কি, রেজিস্টারের কাজ হলো ডাটা স্টোর করে রাখা। রেজিস্টার কি? রেজিস্টার একটি অস্থায়ী মেমোরি যা ডাটা স্টোর করে রাখে। তাহলে রেজিস্টারের সংজ্ঞাটা লেখো, রেজিস্টার একটি অস্থায়ী মেমোরি। শেষ। রেজিস্টারটা কি? রেজিস্টার একটি অস্থায়ী মেমোরি যা ডাটা স্টোর করে রাখে। আরেকটা হলো এনকোডার কি, ডিকোডার কি, রেজিস্টার কি। আশা করি বুঝছো। এখন আমি আরেকটা প্রশ্ন বলতে পারি, অ্যাডার কি? আরে এক্সক্লুসিভ অর এবং এক্সক্লুসিভ নর গেট হলো এক্সঅর এক্স নরের পূর্ণরূপ। আরেকটা প্রশ্ন আসে, অ্যাডার কি? অ্যাডার কি এটা তো তোমরা জানোই, যে সমবায় বর্তনী দ্বারা যোগ করা হয় তাকে অ্যাডার বলে। যে বর্তনী দ্বারা আমরা যোগের কাজ করতে পারি তাকে অ্যাডার বলে। আর আশা করি এগুলো বুঝছো। আকাশ পাতাল এক হলেও আপনি বাংলা সেকেন্ড পেপারে ক্লাস নিয়ে। আমি বললাম অ্যাডার কি? যেই সমবায় বর্তনী দ্বারা বা যেই বর্তনী বা সার্কিট, যে সার্কিট দ্বারা যোগের কাজ করা যায় তাকে অ্যাডার বলে। যে সার্কিট বা বর্তনী দ্বারা যোগের কাজ করা যায় তাকে অ্যাডার বলে। আশা করি অ্যাডার নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে একটা প্রশ্ন আসে, ডি মর্গানের উপপাদ্য দুটি লেখো। ডি
উপপাদ্য দুটি লিখো। ডি মর্গানের উপপাদ্য দুটি লিখো। ডি মর্গানের উপপাদ্য দুটি লিখো। তো তোমরা তো এটা জানোই, তোমরা জানো না? এরকম না বিষয়। এই তো শেষ, ডি মর্গানের উপপাদ্য দুটি। ডি মর্গানের উপপাদ্য তো তোমরা জানো না? এ ইনটু থাকলে প্লাস হয়, এফ এ ইনটু থাকলে প্লাস, আর এখানে আমরা কেটে দিলে আলাদা হয়ে যায়, কেটে দিলে কি আলাদা হয়ে যায়। ওকে, ইনটু থাকলে হবে প্লাস, প্লাস থাকলে হবে ইনটু। ডি মর্গানের উপপাদ্য। আচ্ছা করাবো, সমস্যা নাই। এমন তো না যে তোমাদের ক্লাসগুলো করাবো না, এমন তো না যে তোমাদের ক্লাসগুলো করাবো না, ক্লাস তো অবশ্যই করাবো। কিন্তু এখন ওই যে একজনে বলছে আমারে যে স্যার সবার, আমি ভাবছি প্রত্যেকের কলেজে ইংলিশ ফার্স্ট পেপার প্রথম বছর থাকে, এটা ভাবছিলাম, দ্বিতীয় বছর সেকেন্ড পেপার, এটা প্রত্যেকের কলেজেই থাকে। এখন যেহেতু আমাদের সবার কলেজে এখন ইংলিশ সেকেন্ড পেপারটা হয়, এগুলো তো করাবো রে ভাই, এটা না করাই কই যাবো। এমন তো না যে একদম বাদ দিয়ে দিছি, আমি তো পড়ানো শুরু করছি এই জন্য করাইতেছি। হ্যাঁ, তারপরে সমস্যা আমার আয়সা বলে যে স্যার 600 টাকা পড়াই, ঢাকা ভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে পড়ে ইংলিশ মাতাইতেছে, শুধু ইংলিশ পড়াইতেছে। হ্যাঁ, সবাই হুমড়ি খেয়ে এত সুন্দরে হাসে, যেভাবে হাসে। হ্যাঁ, অথচ আমরা ইংলিশ ফ্যাকাল্টি থেকে স্টাডি করেও আমরা স্টুডেন্টের মন পাই না। আর ইংলিশ ফ্যাকাল্টি থেকে না স্টাডি করো, দেখা গেছে কি হেসে হেসে ফেসবুকে ফিক্সার দিয়ে অনেকের মন পেয়ে যায়। সব মেয়েরা হুমড়ি খেয়ে গিয়ে ভর্তি হয় ইংলিশ সেকেন্ড পেপারের কোর্সে, ইংলিশ ফার্স্ট পেপারের কোর্সে, আর আমরা গলা ফাটাই সারাদিন পড়াই, এরপরও স্টুডেন্ট আসে না। এটা আমাদের ব্যর্থতা, কারণ আমরা একসাথে বেশি সার্ভিস দিই, তো এই জন্য আমার সমস্যাটা হয়। আমরা টাকাও কম নেই, একসাথে 4টা সাবজেক্ট পড়াই, প্রত্যেকটা শিক্ষক এটা নিয়ে হাসাহাসি করে। আমাকে এই পর্যন্ত 10-15 জন শিক্ষক আমারে বলে আপনি না জানি স্টুডেন্ট পান না বলে আপনি এগুলো করেন। হ্যাঁ, আপনি টিচার না, আপনি কেমন জগা খিচুড়ি হয়ে গেছেন। আপনি, আপনার স্টাডি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে, আপনি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে ইংলিশ ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপারের কোর্স দুইটা করান, এই দুইটা থেকে আপনি 600 টাকা করে নেন, ঠিক আছে, এই দুইটাই করান। আপনি বাংলা কেন এটার মধ্যে ঢুকাইছেন, আপনি আইসিটি কেন এখানের মধ্যে ঢুকাইছেন, আমারও জগা খিচুড়ি বলে। আর ওই যে হেসে হেসে ঢাকা ভার্সিটি থেকে পড়ে নাম দেয় লঘু, আমি অমুক পড়াশোনা করছি ঢাকা ভার্সিটি থেকে, এই কথাই তো স্টুডেন্ট বলে যায়। আরে ভাই, ঢাকা ভার্সিটি থেকে পড়লে যে সে মহান হয়ে যাবে, সে যে ভালো পড়াইতে পারবে, এটা এরকমও না। ঢাকা ভার্সিটির অনেক জন অধ্যাপকও দেখা গেছে ভালো মতো স্টাডি করাইতে পারে না। ওকে, তা আমি সেই কথা বলতে চাচ্ছি না, কিন্তু এটা আমাদের কপাল পোড়া, কপাল ভাগ্য যে ঢাকা ভার্সিটি থেকে পড়ছি, এটা শুনলে স্টুডেন্ট, অথচ ঢাকা ভার্সিটি থেকে একজন স্টুডেন্টও তার বেস থেকে টেকাইতে পারে না। ওকে, পারে না ঠেকাইতে। তারপরে যে বলে হুমরিকে স্টুডেন্ট মনে হয় ওনার কাছে পড়লে, মনে হয় এখানে পড়লে ঢাকা ভার্সিটি আমার জন্য নিশ্চিত হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। বুঝছো, এত সহজ না। বাংলাদেশে যে প্রথম হয়েছে এই যে জাকারিয়া, সে তো বললো সে ফোকাসের মধ্যে থেকে কোচিং করছে, আর সবচেয়ে কোচিং টুচিং এগুলো হলো ভাউতাবাজি। সবচেয়ে বড় হলো নিজে কতটুকু পড়ছো, নিজেরে কতটুকু সময় দিছো, এর চেয়ে বড় আর কিছুই নাই। তুমি নিজেরে কতক্ষণ নিয়ে ভাবছো, নিজেরে কতক্ষণ সময় দিছো, সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাইছো, এটা হলো আসল। হ্যাঁ, অমুকের কাছে পড়লে হবে, তমুকের কাছে পড়লে হবে, এগুলো হলো মিথ্যা মিথ্যা। আমরা জাস্ট একটু গাইডলাইন দিয়ে দেই। ওকে, আচ্ছা ঠিক আছে। অবশ্যই গুচ্ছতে তোমরা আর্টসের স্টুডেন্ট দিতে পারবা।
আমি কারো নাম মেনশন করি নাই, তোমরা নাম মেনশন করিও না। হ্যাঁ, আমি কারো নাম কিন্তু মেনশন করি নাই, তোমরা নাম মেনশন করিও না। কথার সাথেই আমি আমার পরিচয় দিচ্ছি, ঠিক আছে। আমি এখন পর্যন্ত কখনো বলছি আমি কোথায় স্টাডি করছি? আমি এখন পর্যন্ত কোথাও বলি নাই যে আমি কয়টা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছি। আমার অনার্স ফার্স্ট ইয়ার থেকে আমি যে কয়েকটা কলেজে শিক্ষকতা করছি, আমার জীবনটা আমি ওই কখনো বলি নাই তোমাদের কাছে, বলছি? কখনো বলি নাই। আমি টানা যখন আমার ইন্টারমিডিয়েট শেষ হয়ে গেছে তখন আমি ওই সময়টাতে একটা স্কুলে, হাই স্কুলে 6 মাস শিক্ষকতা করছি। ওকে, সেখান থেকে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমি একটা কলেজে শিক্ষকতা করা শুরু করছি। আমি নিজে, আমার দিকে তাকাও, আমি নিজে ওকে টানা এখনো শিক্ষকতার মধ্যে আছি। এমনি এমনি আমার চেহারা দেখে কেউ আমাকে শিক্ষকতার জন্য দেয় নাই। বড় বড় শিক্ষকদের সাথে পাল্লা দিয়ে আমি কেন্দ্রে ঘাট দেই নাই। আমার লাইফে আমি 2 বার কেন্দ্রে ঘাট দিয়েছি। ওকে, তো এমনি এমনি এগুলো করি নাই। তো বিষয়টা হচ্ছে ঠিক কি, আমার নামের লোগো দেখলেই যে স্টুডেন্ট আসবে তা কিন্তু না। আমি বলি না কখনো, এটা বলার দরকারও নাই, কারণ আমার পড়ার মাধ্যমে স্টুডেন্ট আমার প্রতি আগ্রহী হবে। ঠিক আছে, যাই হোক, ডি মর্গান উপপাদ্য দুটি আমি লিখছি তোমাদের জন্য, আশা করি তোমরা এই বিষয়টা বুঝছো। এরপরে এবার আমরা আসি অনুধাবনে চলে যাই। আসলে আমরা কপাল পড়া, আমি 2টা সাবজেক্ট পড়াইতাম, এটাই ভালো ছিল। শুধু ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই আইসিটি মাইসিটি নিতাম না, এটা আমার সমস্যা ছিল। আমি দেখি ওষুধ কোর্সের মধ্যে স্টুডেন্ট 500, 600, 700 স্টুডেন্ট এক একটা বেসে ওদের পড়ে, আমাকে স্ক্রিনশট করে অনেকে দেখায় যে স্যার দেখেন। আর অথচ আমরা কপাল পড়ারা স্টুডেন্ট ওই যে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো ভালো লাগে না, নামের টাইটেল শুনে স্টুডেন্ট চলে যায়। যাই হোক, নামের টাইটেল দেখে কোনো লাভ নাই। এখন আমরা অনুধাবনগুলো একটু দেখাই। অনুধাবন প্রশ্নগুলো একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। ওকে, ওই একটা মেয়ে আমারে প্রশ্ন করছিল যে স্যার এইটা কোন জাতীয় প্রশ্ন, কোন যুক্তিতে? আচ্ছা, এইবার পরীক্ষাতে আসে 1 + 1 = 1, ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন আসে 1 + 1 = 10, ব্যাখ্যা করো। এই জাতীয় প্রশ্নগুলোই আসে, অনেকে একটু বিপদে পড়ে যায়। তো একটু তোমাদেরকে বলে দেই এই প্রশ্নগুলো। 1 + 1 = 1, এটা কোন যুক্তিতে? ভাই আমরা অর গেট পড়াইছি না, তো অর গেটের যুক্তিতে তো 1 + 1 = 1 হয়। আমরা যখন সত্য সারণী করাইছি না, এ এবং বি, এ দেখো আমরা কি করাইছি, এটা 0, এটা 1 1, এটা 1 + 1। কেন? কারণ আমরা জানি অর গেটের বেলা একটি মাত্র ইনপুট সত্য হলে আউটপুট সত্য। তাহলে এটা সত্য আউটপুট সত্য, এটা সত্য আউটপুট সত্য হলে ভাই দুইটা সত্য, আউটপুট তো মহাসত্য। তাহলে 1 + 1 = 1, ব্যাখ্যা করা হয়ে গেল। পারলে এটার একটু উঠাইতে দিবা, তুমি বলবা অর গেটের যুক্তিতে, অর্থাৎ অর গেটের যুক্তিতে বা লজিক গেটে একটা ইনপুট, অর গেটে একটা ইনপুট একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য। ঠিক এখানে দুইটা ইনপুট সত্য, এই জন্য আউটপুট সত্য। সুতরাং 1 + 1 = 1 ব্যাখ্যা করা হলো, শেষ। যদি ব্যাখ্যা না করতে পারো কষ্ট করে এটা তুলে দিয়ে দিলেও হবে। ওকে, আমি আবার একটু বলি, অনেকে বুঝে নাই, তোমাদেরকে বলি অর গেটের যুক্তিতে 1 + 1 = 1 ব্যাখ্যা করো। বলে না 1 + 1 = 1 ব্যাখ্যা করো। যদি এটা বলে তাহলে আমরা জানি কি অর গেটের বেলায় একটা মাত্র ইনপুট সত্য হলে আউটপুট সত্য। তাহলে এই যে দেখো, একটা সত্য আউটপুট সত্য, একটা সত্য আউটপুট সত্য, ভাই দুইটাই তো সত্য, তাহলে আউটপুট মহাসত্য অর গেটের ক্ষেত্রে। সুতরাং 1 + 1 = 1 ব্যাখ্যা করা হলো, শেষ। এর পরের প্রশ্ন বলছে 1 + 1 = 10 হয়, ব্যাখ্যা করো। ভাই বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 + 1 = 10 হয়, কারণ আমরা বাইনারি যখন যোগটা করি এক একে যোগ করলে ভাই কত হবে? ভাই 2 হবে, কিন্তু আমরা তো 2 নিতে পারবো না। আমরা জানি যোগফল বাইনারির ভিত্তির চেয়েও বড় হওয়া যাবে না। তাহলে বাইনারি ভিত্তি কত? 2, এই 2 এর চেয়ে কখনো বড় হওয়া যাবে না। তখন আমরা কি করব? এই 2 থেকে ফলাফল যা পাবো, অর্থাৎ ভিত্তি থেকে ফলাফল যা পাবো তা বিয়োগ, অর্থাৎ এখানে ফলাফলটা যা আছে তা থেকে ভিত্তিটা বিয়োগ দিব। এবার দেখো 2 থেকে 2 বিয়োগ করো 0, আমরা এখানে বসালাম 1 1 যোগ করলে 0,
কতবার বিয়োগ গেছে একবার, তাই এখানে হইলো 1। তাইলে দেখো 1 1 সমান সমান 1, এটা হইলো বাইনারি যোগের জন্য। আশা করি বিষয়টা তোমরা বুঝছো। এখন থেকে কি পারবানি এই প্রশ্নগুলো আসলে পরীক্ষাতে? আচ্ছা, একজনে বলছে যে স্যার 1 যোগ 1 1 হয়, ঠিক আছে স্যার, এন্ড গেট এটা স্যার এন্ড গেটও তো হয়, আর এন্ড গেটে তো ভাই গুণ হবে, এখানে তো গুণ চিহ্ন থাকবে। ওরে ভাই, এটা তো যোগের কথা বলছে, এন্ড গেটে থাকবে গুণ চিহ্ন, তাহলে এন্ড গেটে থাকবে এরকম, তাইলে না বুঝবো আচ্ছা 1 × 1 = 1 এন্ড গেটের বেলা। এইখানে যেহেতু যোগ চিহ্ন আছে, তাইলে আমরা এটাকে যোগ অর্থাৎ অর গেটের কথাই তো বলছে, তাই না? আমরা জানি আরেকটা ক্ষেত্র হয়, সেটা হচ্ছে এন্ড গেটের ক্ষেত্রে হয়, কিন্তু এন্ড গেটের তো চিহ্নটা দিয়ে দিবে তারা, গুণ দিয়ে দিবে। গুণ কি দিছে এখানে? দেয় নাই, তাহলে এন্ড গেটের কথা কেন আসবে? কথাটা কি বুঝছো কি না? ধন্যবাদ স্যার, সব পড়ান, এটাই ভালো। আউটস্ট্যান্ডিং অলরাউন্ডার, আপনি এক্সট্রা অর্ডিনারি স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, ধন্যবাদ তোমাদেরকে। একজন হাসতেছে, তার নাম হলো আতিকুর রহমান দিনার। ইচ্ছামতি বলছে আমাদের অনেক উপকার হচ্ছে স্যার আপনার সাথে ক্লাস করে, ঘুমাইলেও ঢাকা ইউনিভার্সিটি স্বপ্ন দেখি, কিন্তু পড়তে ইচ্ছে করে না। এমডি শাওন চৌধুরী কি বলছে ভর্তি হও? ভর্তি কোথায়? আপনি ওনার কোর্সে ভর্তি হইছেন? ভর্তি হবেন হাসি দেখার জন্য, তাই না? হাসবা। ওকে, আমি কারো কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে কিছুই বলি না, তোমাদের যার ইচ্ছা যে যেখানে খুশি সেখানে ভর্তি হও। হ্যাঁ হ্যাঁ হবে, আরেকটা এমন দিয়ে হবে, সমস্যা নাই। আরে অনেকে আমারে ভালোবাসে, অনেক অন্য কাউরে ভালোবাসে, ভালোবাসাটা ভাই ওটা ওরকম, কিন্তু আমি পারি না ভাই সাফাবাজি করতে, এটাই আমার সমস্যাটা। আজকে সাফাবাজি না করতে পারলে এই অবস্থা, আমি নামের পাশে সাফাবাজি লাগাই দিব, সামনের কোর্স গুলোতে শুধু সাফাবাজি করবো, এটাই ভালো। হ্যাঁ, আমি এইটা একজনের প্রশ্ন করছি স্যার, দ্বিতীয়টা আবার একটু বুঝান তো। দ্বিতীয়টা প্রশ্ন হলো 1 + 1 = 10 হয়, কেন 10 হয়? আমরা জানি একে একে যোগ করলে, এটা হলো বাইনারির ক্ষেত্রে তুমি লিখবা 1 + 1 = 10, এটা একমাত্র বাইনারির যোগের ক্ষেত্রে প্রযোজ্য। কিভাবে? কারণ আমরা একের সাথে এক যোগ করো, একের সাথে এক যোগ করলে হয় কত? 2। আমরা কি এখানে 2 বসাতে পারবো? পারবো না। কেন? কারণ বাইনারি যোগের বেলায় 2 এখানে খাপ খায় না, অর্থাৎ ফলাফল কখনো ভিত্তিগত 2 এই 2 এর সমান কখনো ফলাফল হবে না। এক একে যোগ করলে 2, কিন্তু ফলাফল তো ভিত্তি 2 এর সমান হবে না, 2 এর চেয়ে বেশি হবে না, কি 2 এর চেয়ে কম হবে। তো 2 এর চেয়ে কম কত? 1, আর একটা কি 0। এই 1 এবং 0 এছাড়া আর কিছুই হবে না। তুমি এক একে যোগ করলে 2 হয়, এখন 2 থেকে ভিত্তিটা বিয়োগ করে দাও, এই ভিত্তি 2 বিয়োগ করলে হবে কত? 0। বসাইলা তুমি 0, এবার এই ভিত্তিটা 2 থেকে কয়বার বিয়োগ গেছে? একবার, তাহলে এই পাশে হবে 1, তাহলে হলো কি 10। আরেকটা প্রশ্ন একজনে বলছে 1 + 1 1 যদি 3টা হয়, ওই একই ফলাফল 1 + 1 1 + 1 + 1 যদি এরকম হয়, ঠিক 1ই হবে। এটা 3 ইনপুটের জন্য অর গেটের, যেহেতু এখানে অর চিহ্নগুলো আছে, তাহলে এটা একটা অর গেটের কথা বলছে যেহেতু, ওকে, এটা একটা অর গেট, অরের চিহ্ন কথাগুলো বলছে। আর তাহলে এটাও কি ওই একই স্টাইলের অর গেটের জন্য, 3 ইনপুটের জন্য এটা। এরপরে আরেকটা প্রশ্ন অনেকে আমাকে অনেক ক্ষেত্রে বলে থাকে যে স্যার এটা একটু করে দেন তো, 5 + 5 +
দাঁড়াও 3 প্লাস 2, এটার ফলাফলটা কিভাবে স্যার এটা আসছে একটু ব্যাখ্যা করে দেন তো। পরীক্ষাতে বলবে ব্যাখ্যা কর, কি বলো, বলবা কি রে সারা জীবন স্যার কি পড়াইতেছে, এটা কত 5, এটা কত 3, এটা কত 2, তো 5 আর 3 হলো 8, 8 আর 2 যোগ করলে কত হলো 10, কিন্তু এখানে যে 10 আসলো মনে হয় স্যার টাইপ মিস্টেক করছে, আসলে টাইপ মিস্টেক করে নাই, আমরা ফলাফল কত পাইছি 10। এবার তুমি 10 কে বাইনারি করলে ফলাফল দেখো কত আসে, তাহলে আমরা ওই যে দেখো 8421 প্রক্রিয়াতে 10 এর বাইনারি করো তো, এই 8 এর সাথে 2 যোগ করলে 10 হয়, বাকিগুলো 0, দেখো তো ফলাফল এটা আসে কিনা, এটা আসছে, অর্থাৎ এইটার মান বাইনারিতে আসে, এটা খেয়াল করতে হবে তোমাদের। এখন আরেকজন বলছে যে স্যার 4 প্লাস 4 নাকি সমান সমান 5 হয়, এরকম না বিষয়টা। এখন 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু 5 কেমনে হয় তুমি আগে একটু খেয়াল করবা, আমি আবার একটু সহজে বলে দেই। যদি 6 প্লাস 2, 6 প্লাস 2 কত হলো এখানে 8, যদি এখানে 6 প্লাস 2 ইজ ইকুয়াল টু 8 অর্থাৎ 8 না বলে এখানে যদি বলে 100, তাহলে তোমাকে বুঝতে হবে আচ্ছা এটা নিশ্চয়ই বাইনারি হয়েছে, এই যোগফলটা কি হয়ে গেছে, বাইনারি হয়ে গেছে। এখন তুমি কি করবে এটা বোঝার জন্য, বুঝবে কিভাবে, এই 8 আর 6 আর 2 যোগ করলে কত 8 হয়, তাহলে কত করবে 8421 প্রক্রিয়াতে নাও, আর এই 8 এর ঘরটা কি হলো, এই দেখো 8 কত কত যোগ করলে তাহলে 8 কত হয়, শুধু 8 এর ঘরটা লাগা, বাকিগুলো 0, দেখো ফলাফল ঠিক এটাই আসছে। এখন তুমি বলবা ওই যে প্রশ্নটা কি বলছিল স্যার 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5, এইবার তুমি দেখো এখানে 5 বলছে, কিভাবে এটা সম্ভব এটা আমরা এখন দেখব। যোগ করো আগে, যোগ করার পরে এটা আসলো কত 4, এখন এইটা আসছে কত 5 হয় না, আসছে কত 4, এইবার তুমি এইটারে একটু কাজ করো, এটা যদি দশমিকে হয়, এটা তো আসলে কিসে আছে, দশমিকে আছে, কিন্তু এরপর এটা 5, এটা তো আমরা জানি এটা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে কেন, তুমি এবার এটা কি ইয়ে করো, ওই 2 প্লাস 2 এটা যদি দশমিকে হয় তাহলে এটা অবশ্যই 4 হওয়ার কথা ছিল, এখানে 5 হলো কেন, একটা প্রশ্ন। এখন এটারে তুমি করো অক্টালে নাও, সাইডে অক্টালে নাও, সাইডকে অক্টালে প্রকাশ করো। এখন স্যার কি থেকে অক্টালে প্রকাশ করব, দশমিক থেকে সাইডকে অক্টালে প্রকাশ করো, দশমিক থেকে সাইডে অক্টালে প্রকাশ করলে ফলাফল কি আসে দেখো, আমার মনে হয় না এটা কখনো আসবে। ওকে, এখন তোমার প্রশ্নটা তুমি কই থেকে দেখছো একটু কষ্ট করে আমাকে বলবা, হ্যাঁ তোমার প্রশ্নটা কোথায় পাইছো, এরকম প্রশ্ন আমি তো এরকম প্রশ্ন পাই নাই, তুমি কোথায় পাইছো আমার একটু বলবা। তুমি এই প্রশ্ন কোথায় পাইছো এটা আমি জানি না, আমি একটু বইটা একটু দেখি, তাহলে আমি বুঝতে পারবো তোমার এই প্রশ্নটা কই থেকে আনছো তুমি, আমি এরকম তো প্রশ্ন পাই নাই। আমি জানি যোগ করলে ফলাফল যা হয় তাই হবে, কিন্তু তোমার যোগ করলে ফলাফলটা তো মিললো না। এই যেমন একটা প্রশ্ন আসছে এরকম, যেমন একটা প্রশ্ন আসছে এরকম, ভাই একটু খেয়াল করে দেখো, এটা এসেছিল কুবু, কুবু মানে হলো কুমিল্লা বোর্ডে আর কি, কু দিয়ে আমরা কুমিল্লা বোর্ডের নাম দিব না, গুণা হবে, অর্থাৎ কুতে কু নামে কোনো কুমিল্লা বিভাগ হবে না। ওকে, তো দেখো এটা কু অর্থাৎ কুমিল্লা বোর্ডে এসেছিল একটা প্রশ্ন, ঠিক দেখো 9 যোগ 7 ইজ ইকুয়াল টু 10 ব্যাখ্যা করো। এমন অনেকে বলবে খাইছে রে মা গো, ওই 9 এর সাথে বেলে 10 হয়, কি গো কয় এগুলা স্যারে, 9 এর সাথে বেলে 10 হয়, এগুলা কি বলে, অনেকে বলবে যে স্যার 9 এর সাথে যোগ যদি আমি 7 যোগ করি ভাই 16 না হয় 10 লেখছে, ব্যাখ্যা করার কথা বলছে। এখন এই প্রশ্নটা অনেকে ব্যাখ্যা করতে পারবে না, কারণ ব্যাখ্যা না করার কারণ কি, ব্যাখ্যা না করতে পারার কারণ কি, বুঝবে না স্যার বুঝি না। আচ্ছা আমি বুঝাই দেই, 9 এর সাথে 7 যোগ করো ভাই 16 হয়,
দেখো আমরা হেক্সাডেসিমেলে যদি নেই, হেক্সাডেসিমেলে যদি নেই 16, একটু খেয়াল করো 16। এখন দেখো তো 16 16 সমান, অর্থাৎ এখান থেকে আমি ভিত্তিটা যদি বিয়োগ করে দেই তাহলে ফলাফল কত হবে 0। কতবার ভিত্তি বিয়োগ গেছে একবার, তাহলে 1। তাহলে দেখো তো মিলে গেছে কিনা 10, তাহলে এটা হেক্সাডেসিমেলের জন্য হয়েছে। ওকে, তাহলে এইটা মিলছে, কিন্তু তোমার ওটা মিলে নাই। তাহলে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতিতে 9 ও 7 এর যোগফল 16, কিন্তু 16 কে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি রূপান্তর করলে পাওয়া যায় 10। তাই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যোগফল 9 প্লাস 7 ইজ ইকুয়াল টু 10। এইটু শেষ, ব্যাখ্যা করা শেষ। এটাকে বুঝছো কিনা না বুঝলে আমাকে বলবা। তাহলে কি এবার বুঝছো কিনা? আশা করি এই জাতীয় প্রশ্নগুলো এবার আসলে তুমি পারবা। বলছিলাম না আজকে তোমাদেরকে দিব কিছু পড়া, বলছিলাম নে, তো বললে লেখো পড়ো। এরপরে আরেকটা প্রশ্ন আছে বব 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 মানে হলো বরিশাল বোর্ডার কি বলছে, এটা হলো খ থেকে আসছে। এক এক এর পরের সংখ্যাটি হলো 100, ব্যাখ্যা করো। এটা হলো বব। আসলে বরিশাল না কেউ আসো কেমন তারা এভাবে না বলে, এক এর পরের সংখ্যাটি হলো 100, ব্যাখ্যা করো। আচ্ছা তোমরা জানো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে এক এর পরের সংখ্যাটি হলো 100, অর্থাৎ 100। এক এর সাথে 1 যোগ করো, এর সাথে 1, এক মানে হলো 15, 15 সাথে 1 যোগ করলে হয় 16। ভাই 16 তো এখানে বসবে না, কারণ হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। তখন আমরা 16 থেকে 16 বিয়োগ করে দিলে হবে 0, বসালাম আমরা এখানে 0। কতবার বিয়োগ গেছে একবার, তার পরের ঘরের সাথে 1, এখানে আবারও 16। তখন আমরা কি 16 থেকে 16 বিয়োগ করে দিলে হয় 0, এখানে বসালাম 0, কতবার বিয়োগ গেছে একবার, তাই হলো এটা। অর্থাৎ f এর পরের সংখ্যাটি হলো 100, প্রমাণিত। ক্লিয়ার? বুঝছি স্যার। তাহলে কি প্রশ্নের এই জাতীয় প্রশ্নের প্যাটার্ন গুলো বুঝছো কিনা? আশা করি একটা ধারণা পাইছো তোমরা, না পাইলে তো আমি আসি, টেনশন করিও না। আরেকটা প্রশ্ন আসে খ নাম্বারে, এটা হলো 5D কোন ধরনের সংখ্যা? ফাইভ ডি কোন ধরনের সংখ্যা? দেখো তো 5 আছে আর D আছে, অবশ্যই এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এবার হেক্সাডেসিমাল সংখ্যা কি একটু ব্যাখ্যা করে দিবা, শেষ। এরপরে আরেকটা প্রশ্ন, এটা একটু তোমরা করে নাও তো। ব্যাখ্যা করো। এটা একটু তোমরা একটু বলো তো, এটা কেন হয়েছে 3 এর সাথে 7 যোগ, অর্থাৎ 3 এর সাথে 5 যোগ করলে হয় কত রে? 3 এর সাথে 5 যোগ করলে হয় 8, কিন্তু খেয়াল করে দেখো তো এখানে বলছে 10 হয়। এটা একটু ব্যাখ্যা করো তো, এটা কোন সংখ্যা পদ্ধতির কারণে এরকম হয়েছে, একটু ব্যাখ্যা করো।
এটা একটু তোমরা বলো তো 3 এর সাথে 5 যোগ করলে 10 হয়, ব্যাখ্যা করো। কোন জাতীয় প্রশ্নের প্যাটার্ন এটা? আশা করি ইনশাআল্লাহ দিতে পারবা, টেনশন করার দরকার নাই, আমি আসি তো। বিপদে বললে তো আমি আসি, শুধু একবার বলবা যে স্যার আমি এটা বুঝি না, আমি বুঝাই দিব। বুঝছো নি? একটু তোমরা যদি একটু সংযত থাকো স্যারের সাথে, আমার থেকে অনেক কিছু পাইবা তোমরা। বুঝছো? একটু আমার সাথে একটু ঠিকঠাক মতো মিলেমিশে থাকো, সকল কিছু পাবা ইনশাল্লাহ। টেনশন মুক্ত থাকো, আমি শুধু দেখাই দিব, আমার একটু সময় দিবা। আমি তো সবসময় আসলে ওই দাঁড়ায় দাঁড়ায় ক্লাস তো নেই। তোমরা বলো যে স্যার আমি ইংলিশের কিছু ক্লাস যদি স্লাইড শেয়ার করে নিতে পারি তাহলে একটু বসতে পারি আর কি ল্যাপটপে। তোমরা তো আমার বসতেও দাও না, বলো স্যার আপনারা না দেখলে ভালো লাগে না। তো দেখো, একদম ভালো করে আমরা দেখো। বুঝছো? দেখো দেখো, তো অনেকেই বুঝি ফলাইছে স্যার এটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে। আপনি আন যা বলেন স্যার বুঝছি, 3 এর সাথে 5 যোগ করলে ফলাফল হবে 10। যদি অক্টাল পদ্ধতিতে 3 ও 5 যোগ করা হয় তবে তার ফলাফল হবে 10। ডেসিমেল পদ্ধতিতে 3 ও 5 যোগ করলে 8, কিন্তু হেক্সাডেসিমেলে 8 10 এর সমান, তাই বলা যায় 10। এটা কি হবে? অর্থাৎ আমি তোমাদেরকে যদি বলি, একটু সহজে বলে দেই, 3 এর সাথে 5 যোগ করলে হয় 8, কিন্তু আমরা কি অক্টাল পদ্ধতিতে 8 লিখতে পারবো? পারবো না। তখন আমরা কি করবো? 8 থেকে 8 ভিত্তিটা বিয়োগ করে দিলে হবে 0। কতবার ভিত্তি বিয়োগ গেছে? একবার, অর্থাৎ 10। এখানে 10 বসেছে। তো তোমরা এইভাবে না লিখে তোমরা কিভাবে লিখবা এটা আমি তোমাদেরকে বলে দিব। স্যার প্রশ্নগুলো আমরা কিভাবে লিখবো, তোমরা লিখবা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 3 এর সাথে 5 যোগ করলে 8 হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে, কিন্তু অক্টালের বেলায় 8 কেন অক্টালের মানে অক্টালের যে ডিজিট 0 থেকে 7 পর্যন্ত 8 পড়ে না। তখন আমরা কি করব? 7 যদি বড় সংখ্যা হয় সেখান থেকে আমরা ভিত্তিটা বিয়োগ করে দিব। ভিত্তি বিয়োগ করার ফলে এটা হবে 10 হবে। জাস্ট এই কথা সরাসরি লিখে দিবা 10 হবে। আমি আবার একটু তোমাদেরকে বলি, এটা অনেকে বুঝে নাই, আমি একটু বলি। 3 প্লাস 5 এর ফলাফল 10 হয়, এভাবে লিখবা। 3 প্লাস 5 এর ফলাফল 10 হয়। যদি অক্টাল পদ্ধতিতে 3 ও 5 যোগ করা হয় তার ফলাফল 10 হবে। হ্যাঁ, ডেসিমেল পদ্ধতিতে 3 ও 5 যোগ করলে তার ফলাফল হবে 8, কিন্তু অক্টাল পদ্ধতিতে সেটা হবে 10। শেষ, এই তো আলোচনা শেষ, ব্যাখ্যা শেষ। আচ্ছা একটু লিখে দেই, হ্যাঁ, যেহেতু এই প্রশ্নটা আসে পরীক্ষাতে, লিখে দেই।
শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। চোদ্দ 10 এর সমগ্র বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটি বেশি বিট প্রয়োজন? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলতেছো? হ্যাঁ আছি, বলো। আমি একটা ক্লাসে আছি, আমি তোমাকে একটু পরে ফোন দিব। আচ্ছা, বিষয়টা যদি বুঝে থাকো তাহলে আজকে এইটুকু পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখো। ইনশাল্লাহ কালকে ক্লাসের জন্য প্রস্তুতি নাও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো ইনশাল্লাহ। আজকে এইটুকু পর্যন্তই থাকুক আলোচনার বিষয়। কারো প্রশ্ন থাকলে করতে পারো।